বন্ধুরা সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওয়াশিংটন থেকে ফকির সেলিম এবং আমার সঙ্গে আছেন সরকার কবির উদ্দিন। সরকার কবির উদ্দিনকে আপনারা সবাই চেনেন। আমরা দুজনই সাংবাদিকতার ছাত্র, শিক্ষার্থী। আমি প্রাইমারি লেভেলের শিক্ষার্থী আর সরকার কবির উদ্দিন পোস্ট ডক্টরাল লেভেলের। কিন্তু দুজনই রিটায়ার্ড, অবসর গ্রহণ করেছি। আহ, সাংবাদিকতা শিখতে যখন দেখলাম যে প্রাইমারি লেভেল পাশ করতে পারছি না, তখন আমি অবসর নিয়ে নিলাম। আর কবির ভাই পিএইচডি এবং ডক্টরাল শেষ করে তারপরে নিয়েছেন। যাই হোক, একটু মজা করলাম শুরুতেই। জি আমরা আসলে দুজনই অবসরে আছি এবং দুজন টকশো করছি না। আমরা বেড টাইম স্টোরি বেড টাইম স্টোরি মানে ঘুম পাড়ানোর গল্প, যেরকম আমরা ছোটবেলায় শুনতাম, এখন দেখি টিভিতে রাতের বেলা সবাই বেড টাইম স্টোরি বলে, টকশো করে, এবং সবাই আমরা সেটা দেখতে দেখতে ঘুমাই। তো আমি কবির ভাইকে বললাম যে আমাকে একটু গল্প শোনান। জি গল্প গল্পটা না গল্প না সালাম, নমস্কার, শুভরাত্রি। প্রথমেই একটু আহ, ইয়ে আহ, দৃঢ় দ্বিমত পোষণ করছি আমি সেলিম হোসেনের সঙ্গে। সেটা হচ্ছে যে সাংবাদিকরা কোনোদিন অবসর নেয় না। সাংবাদিকতা যখন থেকে শুরু, সেখান থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সাংবাদিকই থাকে। সংবাদ নিয়ে আলোচনা করে, সংবাদ নিয়ে ভাবে, সংবাদ নিয়ে চিন্তা করে, সংবাদ নিয়ে বক্তব্য উপস্থাপন করে। এটা হলো মোটামুটিভাবে সাংবাদিক। এবং আমরা দুজনেই মোটামুটিভাবে ওইভাবেই সাংবাদিকতা করে এসেছি বহুদিন ধরে, বেতারে, টেলিভিশনে এবং সিনেমা হলে যে সংবাদ পরিক্রমা উপস্থাপন করা হতো এক সময় পাকিস্তানে, বাংলাদেশে, এখনো হয়তো হয়, আমি জানি না, এখানে বসে বলতে পারবো না। তবে সবগুলোতেই আমরা থেকেছি। কলেজ, ইউনিভার্সিটি লেভেলেও এসব নিয়ে পড়াশোনা করেছি। সেলিম হোসেন করেছেন, আমিও করেছি, এখনো শিখছি এবং সেই সঙ্গে অনেক কিছু বলছি যেগুলো আমাদের গুরুজনরা, যেমন এরিক কর্নার বা আব্দুর রউফ, এরা যা কিছু বলেছেন, ওদের কাছ থেকে আমরা যা যা শিখেছি, তার ভিত্তিতে আমরা আমাদের মতামত প্রকাশ করব বর্তমান পরিস্থিতি নিয়ে। এবং তার সঙ্গে অবশ্যই আপনাদের বিরক্তি, দ্বিমত ব্যক্ত করার অধিকার আছে। সর্বতোভাবে আমরা সেটাকে শ্রদ্ধা করি। তো এই নিয়েই শুরু করছি, সেলিম হোসেন। জি, আমরা এখন থেকে আমাদের কোনো জি টেলিভিশন চ্যানেলও না, জি কোনো মানে বিশেষায়িত কোনো বিষয়ও না। আমরা দুজন যে বললাম যে বেড টাইম স্টোরি, নিজেদের মনের আনন্দে গল্প করার জন্যই বসেছি। তো আপনাদের সঙ্গেও শেয়ার করব গল্পগুলো। তো এখন মনে হয় আমরা আলোচনা করতে পারি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। কারণ বাংলাদেশ একটা বড় পরিবর্তনের মধ্যে দিয়ে গত 1 বছর এসছে, আমরা সবাই জানি। আমরা এইগুলো মানে পিছনের কথা বলতে চাই না। এখন যেটা হয়েছে যে অগাস্টের 5 তারিখ, অনেকে জুলাই, 36শে জুলাই বলছেন সেটাকে, কারণ গত বছর অগাস্টের 5 তারিখ অর্থাৎ 36শে জুলাইয়ে আগের সরকারের পতন হয়েছিল এবং 2-3 দিনের গ্যাপে একটা নতুন সরকার এসেছিলেন এবং এই সরকারের প্রধানকে আমরা বিশ্ববাসী সবাই তাকে চেনে, ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি 1 বছর প্রচেষ্টার পরে এখন একটা পর্যায়ে নিয়ে এসছেন, যেটা সবাই আশা করছিল যে একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ আবার গণতান্ত্রিক পরিবেশে অগ্রযাত্রা শুরু করবে। তো সেই হিসাবে ডক্টর ইউনূস ঘোষণা করেছেন ইলেকশন হবে ফেব্রুয়ারিতে এবং তার যত রকম প্রক্রিয়া সেগুলো শুরু হওয়ার নির্দেশ এসছে। আপনার কি মনে হয় বাংলাদেশের মানুষের জি জি জন্য বা আমরা প্রবাসী যারা, তাদের জন্য এটা কেমন সংবাদ? সেলিম হোসেন, আপনি ঠিক বলেছেন, যথার্থ বলেছেন। আমরা মোটামুটিভাবে গণতন্ত্র কেন্দ্রিক প্রশাসন, গণতন্ত্র কেন্দ্রিক শাসন ব্যবস্থা, রাজনৈতিক পরিমণ্ডল, এটা নিয়েই আমরা কথাবার্তা বলবো। আমরা জানি যুক্তরাষ্ট্রে যেমন এখন, টেক্সাসে যেমন এখন ভোটাধিকার ভিত্তিক এলাকা পুনর্নির্ধারণের কাজকর্ম চলছে, কাজ শুরু হতে যাচ্ছে। সেই একই রকমভাবে মোটামুটিভাবে কিছু কিছু রাজনৈতিক উত্তেজনা, রাজনৈতিক টালমাটাল পরিস্থিতি,
পাকিস্তানে, ভারতে বিরাজ করছে, এবং অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে আমরা যেটা শুনছি যে এই মুহূর্তে যিনি বাংলাদেশের নেতৃত্বের আসনে উপবিষ্ট রয়েছেন, ডক্টর ইউনূস, আমাদের শ্রদ্ধাভাজন, উনি মোটামুটি আভাস দিয়েছেন যে উনি কিছুদিনের ভেতরেই নির্বাচনের ব্যবস্থা করবেন, এবং নির্বাচন ডাকবেন সেটা বলতে চাই না আমি। নির্বাচন ডাকার জন্য তো প্রসেস আছে, প্রক্রিয়া আছে, সেইভাবেই সেই প্রক্রিয়া শুরু ডাকা হবে। হয়েছে, জি উনি অলরেডি ঘোষণা জি, করেছেন যে ঘোষণা ফেব্রুয়ারির করেছেন, ভিতরেই হবে। এবং আমি সম্প্রতি ওয়াশিংটনের নিকটবর্তী, রাজধানী ওয়াশিংটন নিকটবর্তী ভার্জিনিয়া, ম্যারিল্যান্ডের এলাকায় একটি বিলাসবহুল এলাকায়, অভিজাত এলাকায় একটি পার্টিতে যোগদান করার সুযোগ হয়েছিল আমার। সেই পার্টিতে ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করছেন কিছুটা দুতিয়ালি পর্যায়ে, তার সঙ্গে কথা হয়েছে, এবং জনাচারেক রাষ্ট্রদূত, যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, এই মিলিয়ে তাদের সঙ্গে কথাবার্তা হয়েছে। জি, এবং তাদের কাছ থেকে যেটা আমি মোটামুটিভাবে জানতে চেয়েছি বা জানতে পেরেছি, বিশেষ করে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন আমেরিকার তরফে, বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন না, কিন্তু বাংলাদেশের পুত্র, বাংলাদেশের সন্তান যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে অন্য দেশে জি। নিযুক্ত ছিলেন। তাদের কাছ থেকে যা শুনলাম, সেটা মনে হচ্ছে যে প্রফেসর ইউনূস বোধহয় ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এই প্রবচনটা ব্যবহার করতে চাইছি না আমি, জি, জি। কিন্তু অনেকে করছেন ব্যবহার, এবং তারা বলছেন যে সেরকম একটা অবস্থাতে প্রফেসর মোহাম্মদ ইউনূস ক্ষমতা তুলে দিয়ে নির্বাচিত প্রশাসনের হাতে উনি সরে যেতে চান। তো আমরা জানি, সেলিম হোসেন, আপনি নিশ্চয়ই জানেন, মনে আছে আপনার, যে এর আগে একবার এই পরিস্থিতিতেই প্রফেসর ইউনূস অব্যাহতি চেয়েছিলেন, ক্ষমতা নিতে রাজি হননি, জি, এবং তার নির্দেশ মতো, তার পরামর্শ মতো, তারই একজন হিতৈষী, তার একজন বন্ধু শ্রেণীর ব্যক্তি, উনিও বিশ্ব পরিমণ্ডলে ব্যক্তিত্ব, মানে বিশেষ একটি আসনে অধিষ্ঠিত, তাকে প্রেসিডেন্টের পদে বসানো হয়েছিল বাংলাদেশে। তারপরে শেষ পর্যন্ত সামহাউ ইট ডিডন্ট ওয়ার্ক, ঠিক এইভাবেই আমি বলতে চাই, এবং শেষ পর্যন্ত উনি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এসেছিলেন তার আচ্ছা, আমি আদি। আমি জি, নিশ্চয়ই আপনার বলেন। একটা পয়েন্টে একটু আসতে দ্বিমত? চাই, যেটা না, না। না দ্বিমত না, আমি বলছি হ্যাঁ, ছেড়ে দে মা কেঁদে বাঁচির মতো পরিস্থিতির হ্যাঁ, না, কথা আমি যে ঠিক বললেন, ওইভাবে বলতে না চাইনি। সেটা না, আমি বলছি হ্যাঁ, যে আসলে একটা বছর উনি দায়িত্ব নিয়েছেন, কিন্তু 16 বছর যে অবস্থা ছিল বাংলাদেশে, অনেকগুলো ইলেকশন হয়েছিল, সেই ইলেকশনগুলো সব জায়গাতে গ্রহণযোগ্য হয়নি, বাংলাদেশের দলগুলো গ্রহণ করেনি, বিদেশেও অনেক সমালোচনা হয়েছে সেই সব ইলেকশন নিয়ে, এবং এক পর্যায়ে তো সেই সরকার চলেই গেল। এবং বলা হচ্ছিল যে বাংলাদেশের যে ইনস্টিটিউশনগুলো, বড় বড় যে প্রতিষ্ঠানগুলো, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, সেগুলো দলীয়করণ করা হয়েছে, যার কারণে সুষ্ঠু নির্বাচন হয়তো পরবর্তীতে বা অতি অল্প সময়ের ভিতরে করা সম্ভব না। ডক্টর ইউনূস দায়িত্ব নেবার পর এই যে গত 1 বছর, এই 1 বছরে কিছু সংস্কার উনি করেছেন, কিন্তু মূল সংস্কার যেটা বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের হিতাকাঙ্ক্ষী যারা আশা করছিল, যে একটা সিস্টেমেটিক ইলেকশন যেন হতে পারে, একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন যেন হতে পারে, সেই রকম নির্বাচন যারা করতে পারে সেই রকম একটা প্রশাসন তৈরি করবার জন্যে তিনি 1 বছর কাজ করেছেন কিনা, বা সেরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে কিনা, এখন ফেব্রুয়ারি মানে অল্প সময়, কয়েক মাসের ভিতরে কি গ্রহণযোগ্য নির্বাচন বা বাংলাদেশের মানুষ আশা করবে সেই রকম পরিবেশ আপনার মনে হয় সৃষ্টি সেলিম হয়েছে? হোসেন, আপনি দুটো কথা বললেন। একটা হচ্ছে যে সেরকম একটা পরিবেশ, পরিস্থিতি বা এই রকম একটা স্থান উনি সৃষ্টি করতে পেরেছেন বা করেছেন কিনা, এবং ওই রকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে কিনা। জি,
এই দুটোর কোনোটাই বোধহয় পুরোপুরিভাবে সত্য নয়, সঠিক নয়। যে কোনো কারণেই হোক এরকম একটা পরিস্থিতি এখনো পর্যন্ত হয় নাই। এখনো টালমাটাল একটা পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে, যদিও সেটা কাম্য নয় কারোরই। এবং এই সব কিছুকে সামাল দিয়ে জি। একটা সুষ্ঠু এবং আহ, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন আহ, অনুষ্ঠান করা এবং নির্বাচনের ফলাফল লাভ করা, এই দুটোই অত্যন্ত দুরূহ একটি কাজ বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বিশেষ করে এই পেশায় এতদিন থেকে আছি, 4 দশকেরও বেশি অভিজ্ঞতা। অভিজ্ঞতা আমার যা দেখেছি তা থেকে আমার যেটা মনে হয় যে এর কোনোটাই বোধহয় এখনো পর্যন্ত সৃষ্টি হয়নি। এবং সৃষ্টি হয়নি বিধায় ডক্টর ইউনূসই থাকবেন বা তারই থাকা উচিত, সেরকম কোনো প্রস্তাব আমি করছি না, ইঙ্গিতও আমি করছি না। তবে এরকম একটা নির্বাচন অনুষ্ঠান বাংলাদেশে এই মুহূর্তে, এই আগেও তাই ছিল, এখন তো আরো বেশি করে সম্ভব বলে আমি মনে করছি না। এবং কতখানি সম্ভবপর হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন না, তিনি কিন্তু বলতে আমি পারবেন। আমি যে ভূমিকাতে বলছিলাম যে জি আমরা দুজন বেড টাইম স্টোরি বলছি, মানে জি ঘুম পাড়ানি গল্প বলছি। জি জি বাংলাদেশের টকশোগুলোতে কিংবা আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো, ইউটিউব চ্যানেল, বিভিন্ন ব্যক্তিকেন্দ্রিক যেগুলো, যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার বাংলাদেশের, এখন ইন্টারনেটের যুগ, সবাই ইউটিউবে কথা বলেন, ফেসবুকে ব্যক্তিগতভাবে নিজের মতামত দেন। তো আমি গত মানে কয়েক মাস ধরে অনেক ইউটিউবের বক্তব্য শুনি বা টকশোগুলো শুনি, এবং তাতে মনে হচ্ছে যে বেশিরভাগ লোকজনেরই মধ্যে দ্বিধাদ্বন্দ্ব, যে ঠিকমতো পরিবেশ সৃষ্টি হয়নি, কিংবা দায়িত্ব নেওয়ার পর থেকে 1 বছরে যা যা করবার কথা ছিল তিনি সেগুলো করতে পারেননি। আমার কথা হচ্ছে যে এর আগের বছরগুলোর কথা যদি চিন্তা করেন তারা, যে অবস্থা ছিল সেখান থেকে অন্তত মানুষ নিঃশ্বাস নিতে পারছে কিনা এই গত 1 বছরে। জি কিছুটা পরিবর্তন তো হয়েছে। না, কিছুটা পরিবর্তন হয়তো হয়েছে। তিনটে জিনিস বিশেষ করে বিচার্য বলে আমি মনে করি। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো নির্বাচন সুষ্ঠু হোক বা নির্বাচন সুষ্ঠু চান বা নির্বাচন সুষ্ঠু চাওয়ার মতো পরিবেশ সৃষ্টি করতে পারছেন বা পারবেন, এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। হুম। প্রফেসর ইউনূস সম্পর্কে আমি এটা বলবো যে প্রফেসর ইউনূস নিজে তো ক্ষমতায় বসেননি, তাকে বসানো হয়েছে। বসানো হয়েছে। এখন প্রফেসর ইউনূস আমি মনে করি যে ওর তো চাওয়া পাওয়ার কিছু নেই। মাত্রা উনি পার হয়ে এসছেন অনেক অনেক আগে। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট বা সর্বাধিনায়ক হবার মতন আকাঙ্ক্ষা, খয়েশ প্রফেসর ইউনূসের খুব প্রকট আছে। আমি সেটা কোনো ক্রমেই মনে করি না। আমি মনে করি যে ওনার চাওয়া পাওয়ার তো বহুলাংশেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূরণ মিটিয়েছেন। করেছেন। ওনার এখন চাওয়ার কিছু নেই। এখন চাওয়ার মধ্যে এটা আমি যেটা বুঝতে পারি বা বুঝছি বলে মনে করি, আমি নিজেকে বুঝ দিচ্ছি যেটা, সেটা হচ্ছে যে ওনার এখন আহ, বোধহয় ক্ষমতা থেকে সরে ওনার যে মূল যে জি। দায়িত্ব, সেটা হচ্ছে যে উনি যে নোবেল প্রাইজ পেয়েছেন, যেটার ভিত্তিতে যে বিষয়বস্তু পুরো পৃথিবীতে উনি প্রথম একটা দাঁড় করিয়েছেন, যে মাইক্রো ঋণ ক্রেডিট। পাওয়া, ঋণ প্রাপ্তি একটা মানুষের জন্মগত অধিকার। রাইট। এই যে এত বড় একটা জিনিস, সেটা মানে অবিশ্বাস্য। অবিশ্বাস্য, অবশ্যই এরপরে অবিশ্বাস্য। আমি যদি ওনার জায়গা হতাম, নাউজুবিল্লাহ, এইটা আমার বলাই উচিত না, আমি নিজের ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে ওনার আর কি চাওয়ার আছে, না, আমি বলছি এর এই চেয়ে কারণে। বেশি, এর চেয়ে বড় আর কি চাওয়ার আছে ওনার। না, ঠিকই বলছেন। আমি বলছি এই কারণে, আপনি তো ডক্টর ইউনূসকে খুব মানে খুব কাছে থেকে চেনেন, অনেকবার সুযোগ ইন্টারভিউ হয়েছিল, জি করেছেন, জি অনেকবার তার সঙ্গে কথা হয়েছে। জি কিন্তু আমি ওই যে ঘুম পাড়ানির গল্প যারা বলেন, মানে জি জি টকশোতে যারা আলোচনা করেন, তাদের বেশিরভাগ লোকজনই গত কিছুদিন ধরে, গত কয়েক মাস ধরে
উনি দায়িত্ব নেবার অর্ধেক সময় পর্যন্ত মোটামুটি পজিটিভ কথা শুনেছি, কিন্তু গত 4-5 মাস ধরে আমি শুনছি যে টকশোর হোস্ট যারা, সুশীল সমাজের সদস্য যারা, সিনিয়র সাংবাদিক যারা নাম দিয়ে কথা বলেন, তারা ডক্টর ইউনূসের কড়া সমালোচনা করছেন। তিনি কেন তার গ্রামীণ ব্যাংকের ঋণ মাফ করালেন, তিনি কেন নিজের প্রতিষ্ঠানের নামে ইউনিভার্সিটি করলেন, মানে তিনি অনেক স্বজনপ্রীতি করেছেন, এইসব অভিযোগ প্রকটভাবে করা শুরু করেছেন এই জন্য। এবং সবাই বলা বলি করছিল যে তিনি হয়তো ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করবেন, কিভাবে আঁকড়ে রাখা যায়। তো এই 2-3 দিন আগের ঘোষণায় তো উনি বললেন যে উনি থাকতে চান না, উনি নির্বাচন দিয়ে চলে যেতে চান। এই জন্য আমি এই কথাগুলো বললাম। না, কিন্তু সেলিম, একটা কথা প্রণিধানযোগ্য, সেটা হলো এই যে স্বজন প্রীতি। এখন স্বজন প্রীতি যদি সূক্ষ্মভাবে আমরা বিশ্লেষণ করি, তাহলে স্বজন প্রীতির অভিযোগ বাবা মায়ের বিরুদ্ধেও আনা যেতে পারে। নিশ্চয়ই। যে বাবা মা সন্তানকে যেভাবে যে আসনে যে দৃষ্টিতে দেখেন, তো অন্য বাচ্চাদেরকেও সেই দৃষ্টিতে দেখেন না। তো না না, তাহলে আমরা বলবো যে বাবা মা ঠিক স্বজন ঠিক প্রীতি করছেন। ঠিক, আপনার এই এই দর্শনে স্বজন প্রীতি সবার ভিতরে জন্মগত একটা হ্যাঁ, অভ্যাস, হ্যাঁ, এটা হ্যাঁ, এসেই যায়। হ্যাঁ। হ্যাঁ, তা ঠিকই আছে। তো যাই হোক, এখন নির্বাচনের যেহেতু ঘোষণা হয়েছে এবং যে দলগুলো এখন আছে তার ভিতরে বিএনপি, জামাত, এনসিপি নামে একটি নতুন দল হয়েছে, জি। আপনি জানেন, যে ছাত্ররা আন্দোলন করেছিল তারা। কিন্তু এনসিপির আমি শুনেছি যে ওদের নাকি এখনো নিবন্ধন হয়নি, কিন্তু তারপরেও আর ছোট ছোট বাম যে দলগুলো আছে, ইসলামপন্থী যে দলগুলো আছে, তারা তো অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগের অংশগ্রহণের ব্যাপারে আমার মনে হয় কোনো সিদ্ধান্ত হয়নি। তাদেরকে তো কার্যক্রম থেকে মনে হয় সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। তো আপনার কি মনে হয় ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আওয়ামী লীগ কোনো না কোনোভাবে নির্বাচনে অংশ নিতে পারবে, নামে বেনামে বা অন্য দলের হয়ে, এই মুহূর্তে বা তো আসার চেষ্টা করবে? গণকের মতন হয়ে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না, করতে পারবে কি পারবে না, করলে কতখানি কৃতকার্য হবে, এগুলো বলা সম্ভব না। বা নির্বাচন না, প্রক্রিয়া হ্যাঁ, বাধাগ্রস্ত করার কোনো প্রচেষ্টা? না। তো কিন্তু একটা জিনিস আমি বলতে পারি, একটা জিনিস আমি নির্দ্বিধায় বলবো, সেটা হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ কারো মনঃপূত হতে পারে, কারো মনঃপূত নাও হতে পারে, কিন্তু আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ অপরিহার্য। আওয়ামী লীগ একটা বিরাট দল, এবং আমি ব্যক্তিগতভাবে আমার জীবনের রাজনীতিবিদদের মধ্যে একজনকেই এ পর্যন্ত কি বলবো, নেতা বলে মেনে এসেছি আমার সেই কিশোর বয়স থেকে। তিনি হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার দলের একটা বিশেষ অবস্থান আছে বাঙালিদের মনে, বাংলাদেশিদের মনে আরো বিশেষ করে। তো সেই দিক থেকে বলবো যে আওয়ামী লীগ কেন, বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দলেরই নির্বাচনে অংশগ্রহণ অপরিহার্যই শুধু না, মানে অবশ্যই দরকার। অবশ্যই দরকার এই জন্যে যে তা না হলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের, তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত যারা যে ভূখণ্ডে বাস করি আমরা, সেই ভূখণ্ডের প্রতিটি মানুষের মন মানসিকতার প্রতিফলন সম্পন্ন একটি নির্বাচন সবার অংশগ্রহণ ছাড়া এবং সম্ভব এবং নয়। মানে আপনার কথার যে সামারি হয়, তাতে মনে হয় যে গত রেজিমে যে ইলেকশনগুলো হয়েছিল তাতে বড় একটি দল বাদ ছিল, যার কারণে ইলেকশনটা গ্রহণযোগ্য হয়নি, একটিও ইলেকশন গ্রহণযোগ্য হয়নি। মানে একই একই ঘটনা হয়তো হবে। আওয়ামী লীগ ছাড়া যদি এবারে ইলেকশন হয়, অনেকেই হয়তো এটা নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু ইলেকশন কে সুচারু, সুষ্ঠু এবং নিরঙ্কুশভাবে ভালো নির্বাচন করার বা না করার দায় দায়িত্ব জনগণের উপরে তো বর্তায় বটেই, কিন্তু প্রশাসনের বিশেষ বিশেষ কিছু ব্যক্তির ওপরে এই দায়িত্বটা আরো বেশি করে বর্তায়, এবং তাদেরকে সঠিকভাবে এবং সততার সঙ্গে আল্লাহর উপর ইমান রেখে জনগণের মন মানসিকতার
দিকে তাকিয়ে তাদেরকে নির্বাচন সঠিকভাবে অনুষ্ঠানের দায়িত্ব পালন করতে হবে, সঠিকভাবে পালন করতে হবে। এতে আর কোনো রকম বিরক্তি হওয়া উচিত না। আমার মনে হয় যে ফেব্রুয়ারি আসতে তো বেশি দেরি নাই, হুম। 6 মাস বা অগাস্ট মাস চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 8 মাসের মতো সব মিলে। তো 8 মাসে আমার মনে হয় যে এইগুলো সংস্কার হবে এবং সত্যিকার অর্থে যেহেতু ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছেন, একদম গ্রহণযোগ্য একটি নির্বাচন করবার উনি চেষ্টা করবেন বলেই আমার মনে হয়। আমরা জি, ডক্টর ইউনূসের প্রচেষ্টা সফল কাম হোক, এই এই আশাবাদ আমি জানাচ্ছি। সেই একই সঙ্গে আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতে পারি, আমি তো এখন 4 দশকেরও বেশি যুক্তরাষ্ট্রে বসবাস করছি। যুক্তরাষ্ট্রের নাগরিক আমি, এখানকার নির্বাচনে অংশগ্রহণ করি। এখানকার নির্বাচন বা রাজনীতি নিয়ে নিত্যদিন আমার বাড়িতে, বাড়ির বাইরে বন্ধুবান্ধব, আমার স্ত্রীর সঙ্গে, সবার সঙ্গে আলোচনা করি, সবারই মত গ্রহণ করি, মতের প্রতি সাধুবাদ জানাই। একমত যে হই তার তেমন কোনো কথা নাই, দ্বিমত পোষণ হতেই পারে, নিশ্চয়ই নিশ্চয়ই কিন্তু এই যে আরেকজনের রাজনৈতিক অধিকারের প্রতি সম্মান প্রদর্শন করা, আরেকজনের নির্বাচনে কি অভিমত ব্যক্ত করবেন তিনি তার ভোট দিয়ে, তার প্রতি সম্মান প্রদর্শন করা, এটা আমি পালন করে এসেছি। এবং আমি বলবো, আমি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে, আমার দর্শক ভাইদের উদ্দেশ্যে, আমি 6 দশক এই মিডিয়াতে আছি, রেডিও, টেলিভিশন, সিনেমা সব মিলিয়ে। তাদের যে তারা যারা এই মিডিয়ার মধ্যে দর্শক শ্রোতা হিসেবে উপস্থিত থাকেন, তাদের প্রতি আমার একটা অনুরোধ যে আপনারা প্লিজ 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 আর একজনের মতামতের প্রতি শ্রদ্ধা নিশ্চয়ই প্রদর্শন করবেন। আমি জানি আপনারা করেন, আপনারা করবেন, কিন্তু আপনাদেরকে যারা পথ বাতলান, নির্বাচন কমিশন বা নির্বাচক মণ্ডলী, এবং তাদের দায়িত্ব আরো বেশি, তারাও যাতে আমাদেরকে সঠিক পথ দেখাতে পারেন এবং সঠিক পথের একটা নির্দেশনা তারা নির্ণয় করে আমাদের সামনে রাখতে পারেন, সেই সেই আশ্বাস এবং সেই অনুরোধ আপনাদের প্রতি আমার ব্যক্তিগতভাবে এবং আমরা সমষ্টিগতভাবে, আমরা সেলিম হোসেন আমার ছোট ভাইয়ের মতো, আমরা একসঙ্গে এই মিডিয়াতে থেকেছি দীর্ঘদিন, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। জি, তো সেলিম হোসেন, আপনি সমাপ্তি টানেন। জি, আজকের মতো তাহলে আমরা শেষ করি। আমরা এই বেড টাইম স্টোরি কন্টিনিউ করব। আমরা যত ইলেকশনের সময় এগিয়ে আসবে এই নিয়েও কথা বলবো, যুক্তরাষ্ট্রের ইলেকশন নিয়ে কথা বলবো, সারা দুনিয়ার অবস্থা নিয়ে কথা বলবো। তবে আমরা একেবারেই খুব ক্যাজুয়ালি দুজন এটা আলাপ করেছি, কারো পক্ষে কারো বিপক্ষে কথা বলিনি, বলবো না। আমরা কোনোদিন সাংবাদিকতা করেছি, সাংবাদিকতা করিনি, শেখার চেষ্টা করেছি। তো আপনারা ভালো থাকবেন এবং আবার দেখা হবে। সালাম, নমস্কার।